সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 এর 3 নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আজকের পার্টটা মূলত নির্মাণ খাতের কাজ অর্থাৎ ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা আজকে কম্পিটেন্সির দ্বিতীয় কম্পিটেন্সি অর্থাৎ সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির শুধুমাত্র একটা অধ্যায় আছে, এটা ওয়ার্ক ইন দ্য সেক্টর কনস্ট্রাকশন সেক্টর। এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা আমাদের যে সিএস বইটা আছে এই বইয়ের 12 থেকে 15 নাম্বার পেজে পাবো। আমরা 4টা বিষয় নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে নির্মাণ ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো শনাক্তকরণ, ইংলিশে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথিন দ্য সেক্টর। এরপরে নির্মাণ ক্ষেত্রে কাজের প্রক্রিয়া এবং পদ্ধতি শনাক্তকরণ শিখবো আমরা। এরপরে কর্মক্ষেত্রে প্রয়োজনীয়তা শনাক্তকরণ এবং নিজের কাজের চাপ সংগঠিত করা, অর্থাৎ নিজের কাজ এর যে ওভারলোড আছে বা ওয়ার্কলোড আছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে প্রথমে একটা জিনিস মুখস্থ করব, সবাই টানা মুখস্থই করতে হবে। এটা হচ্ছে মেজর ফিল্ড ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর, অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরের কি কি ক্ষেত্র আছে। এখান থেকে আমাকে 2টা প্রশ্ন অবশ্যই মূল পরীক্ষাতে আসবেই। এখানে এরকম হইতে পারে, যেমন দেখেন রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন অর্থাৎ আবাসিক নির্মাণ, তারপর ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন শিল্প নির্মাণ। এই যে শিল্প নির্মাণ আছে, এই শিল্প নির্মাণের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ কাজই আপনার মেশিন ফাউন্ডেশন অর্থাৎ মেশিন দ্বারা হবে। আবাসিক নির্মাণ রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন যেটা আছে এগুলা অধিকাংশ কাজই হচ্ছে আমার একই ধরনের কাজ হয়, অর্থাৎ রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলো আছে দেখবেন যে একই কালারের রং করতেছে, একই ধরনের বিল্ডিং গুলো সব একই টাইপের। এরপরে কি আছে, সড়ক এবং মহাসড়ক নির্মাণ, রোডস এবং হাইওয়ে কনস্ট্রাকশন। এটাতে আমরা রোড মার্কিং পেইন্ট করি। এটা আমরা পরবর্তীতে রোড মার্কিং পেইন্টের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে আছে দেখেন সেতু ও কালভার্ট নির্মাণ অর্থাৎ ব্রিজ এবং কালভার্ট কনস্ট্রাকশন, এটাও কনস্ট্রাকশন সেক্টরের একটা অন্যতম শাখা। এরপরে আছে রেলওয়ে কনস্ট্রাকশন অর্থাৎ রেলের যে কাজগুলো হয় এটাও কনস্ট্রাকশন সেক্টরেরই একটা কাজ। এরপরে আছে আমাদের ফাউন্ডেশন কাজ, পাইপ লেইং আছে, এরপরে টানেল এবং সামুদ্রিক নির্মাণ আছে। এই যে যে জিনিসগুলো দেখলেন আপনারা, এগুলো সবই হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন ক্ষেত্র বা মেজর ফিল্ড। এখান থেকে 2টা অথবা 3টা ফিল্ড মুখস্থ করবেন। বিশেষ করে শিল্প নির্মাণ ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশনে কি ধরনের জিনিস ব্যবহার করা হয়, এটা হচ্ছে মেশিন ফাউন্ডেশন বা মেশিন দিয়ে কাজ করা হয়, এটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। আমরা এই পর্যায়ে কনস্ট্রাকশন সেক্টরে কয়েকটা অকুপেশন বা পেশা নিয়ে কথা বলবো, যে পেশাগুলোতে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের দক্ষতার সার্টিফিকেট নিতে পারেন বা ট্রেনিং নিতে পারেন। এটা আপনার 3 দিনের আরপিএলও দিতে পারবেন, আবার 3 মাস মেয়াদি যে রেগুলার ব্যাচ বা শর্ট কোর্স আছে এটাতে অংশগ্রহণ করতে পারবেন। এটার মধ্যে অন্যতম একটা পেশা হচ্ছে মেশনারি বা রাজমিস্ত্রির কাজ। এরপরে আছে দেখেন কার্পেন্টারি অর্থাৎ কাঠমিস্ত্রির কাজ। এরপরে আছে শাটারিং, এরপরে আছে পেইন্টিং। আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলতেছি বা যে সিএসটা নিয়ে কথা বলতেছি এটা মূলত পেইন্টিং এরই। পেইন্টিং এর টোটাল হচ্ছে 3টা লেভেল আছে, পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2, 3 এবং 4। আমরা 3 নিয়ে আলোচনা করতেছি। পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2 এর সমস্ত আলোচনাগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং লেভেল 4 এর যে আলোচনাগুলো আছে এগুলো সবগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ পেইন্টিং রিলেটেড যে কোনো বিষয় আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এরপরে দেওয়া আছে দেখেন রেসিডেন্সিয়াল ইলেকট্রিক ওয়্যারিং অ্যান্ড কেবলিং অর্থাৎ বাড়ির বৈদ্যুতিক তার বসানো, তারপর টাইলস এবং মার্বেল সেটিং, এরপরে ডগিং, র্যাগিং। এই জিনিসটা পরীক্ষাতে আসে যে ডগিং বা রিগিং কি। ডগিং হচ্ছে কোনো একটা জিনিস সুন্দর করে সাজায় গোছায় রাখা আর কি, একটার সাথে একটা জিনিস সুন্দর করে সাজায় গোছায় জোড়াতালি লাগানো, এই প্রসেস গুলাকে বলা হচ্ছে ডগিং। আর রিগিং হচ্ছে কোনো একটা জিনিসের মধ্যে বেঁধে টেঁধে উপরে তোলার যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে বলা হচ্ছে রিগিং। আর এর জন্য আপনাকে স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন হয় বা মাচা যেটা আছে। এরপরে আমাদের অন্যতম একটা সেক্টর আছে সেটা হচ্ছে রড বাইন্ডিং, তারপরে প্লাম্বিং। এখানে যে জিনিসগুলো নিয়ে কথা বললাম এগুলো সবগুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের অকুপেশন। তো আমাদের আসতে পারে যে কনস্ট্রাকশন সেক্টরে কয়েকটি অকুপেশনের নাম বলো। তাহলে আমরা প্রথমে আমাদেরটা দিয়ে শুরু করবো, অর্থাৎ পেইন্টিং, মেশনারি, রড বাইন্ডিং, প্লাম্বিং, ডগিং, রিগিং বা হচ্ছে টাইলস এন্ড মার্বেল সেটিং, এগুলা কয়েকটা নাম বলবো আর কি। এবার দেখবো আমরা এমপ্লয়মেন্ট কন্ডিশন নিয়ে কথা বলবো, অর্থাৎ কর্মসংস্থানের শর্তাবলী। তো এখানে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করা আছে, এটার মধ্যে অন্যতম দেখেন প্রথমে দেওয়া আছে
কর্মনৈতিক নীতিমালা বা কোড অফ প্র্যাকটিস, এই জিনিসটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে। তারপর আমাদের স্যালারি বা বেতন ব্যবস্থা কেমন হবে এটা আমাদের জানতে হবে। শ্রমনীতি, অর্থাৎ আমি যে কাজটা করতেছি এটা কত ঘন্টা করব, কত ঘন্টা আমি ব্রেক পাবো, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসি, এই জায়গাতে আমাকে কোনোভাবে বৈষম্য বিরোধিতা হচ্ছে কিনা এই জিনিসগুলো আমাকে জানতে হবে, বা বৈষম্য বিরোধী নীতি যেগুলো আছে এই সম্পর্কে জানতে হবে। জেন্ডার বেস যে ইস্যুগুলো হয় বা জেন্ডার ইস্যু, লিঙ্গভিত্তিক সমস্যা, মানে আমি ছেলে মেয়ে একসাথে কাজ করতে পারি কনস্ট্রাকশন সেক্টরের ক্ষেত্রে, তো এখানে কি কি সমস্যা হইতে পারে বা আমি আমার জায়গা থেকে সচেতন কিনা এই বিষয়টা নিয়ে জানতে হবে আমাকে। এরপরে কালেকটিভ বার্গেনিং এন্ড আদার প্র্যাকটিস, অর্থাৎ সম্মিলিত দর কষাকষি, আমি যে কাজটা করব এটা কত টাকার মধ্যে করব বা আমার স্যালারিটা কেমন হবে, আমার চুক্তিটা কেমন হবে, এই বিষয়টা নিয়ে আমাদের একটু ধারণা থাকা লাগবে। যে কোনো বিষয়ে যখন আপনি কাজ করবেন, কাজ শেষে অ্যাওয়ার্ডিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে ভালো কাজ করবে তাকে যদি আপনি অ্যাওয়ার্ড দেন, ছোটখাটো কিছু পুরস্কার দেন, তাহলে দেখবেন যে কাজের মানটা আরো বেশি উন্নতি হবে। এই জন্য অ্যাওয়ার্ড বা পুরস্কার দিলে কাজের দক্ষতা বা কাজের মান বা কাজের প্রতি একটা পজিটিভ ধারণা আসে, মানুষ কাজ করতে আরো উৎসাহ পায়, এটার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকতে হবে। তারপরে হচ্ছে গ্রিভেন্স এন্ড ম্যানেজমেন্ট, অভিযোগ ব্যবস্থাপনা, আমি যে কাজ করেই যাব, আমার যে অভিযোগগুলো আছে, আমি কাজ করার সময় যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো উপস্থাপন করার জন্য আমার অবশ্যই একটা সেক্টর থাকতে হবে। হ্যাঁ, এরপরে আপনার কিছু নির্দেশনা মেনে চলতে হবে আমার কনস্ট্রাকশন সেক্টরে। সেটা হচ্ছে স্পেসিফিকেশন এবং চাহিদা। আমার চাহিদা অনুযায়ী আমার নির্দেশনাগুলো মেনে কাজ করতে হবে, আমার এসওপি অনুযায়ী কাজ করতে হবে। আমি যে কাজ করব এটার জন্য আমার একটা ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন বই থাকতে হবে। এনভায়রনমেন্ট গাইডলাইন, অর্থাৎ আমার যে কাজ আছে কাজটা যারা যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ পরিবেশ সম্পর্কে আমার সচেতন থাকতে হবে এবং পরিবেশের যেন ক্ষতি না হয় এই বিষয়টা আমাকে নিশ্চিত করতে হবে। এবং লিঙ্গ ভিত্তিক যে সমস্যাগুলো হয়, যেটাকে আমরা বলতেছি জেন্ডার বেস ইস্যু অথবা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইন, এই জিনিসগুলোকে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ওয়ার্ক প্লেস রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমার বেশ কিছু জিনিস আছে, যেমন আমি যে কাজটা করব এটা আমার অবজেক্টিভটা কি থাকবে, উদ্দেশ্যটা কি থাকবে, আমার লক্ষ্যটা কি, এই জিনিসটা আমাকে জানতে হবে। তারপরে স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল প্ল্যান, এই প্ল্যান সম্পর্কে আমাকে কৌশলগত বা কার্যকরী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। ব্যবস্থা এবং কাজের ধারাটা কেমন হবে এই জিনিসটা আমাকে জানতে হবে, এবং আমার এই যে কাজগুলো যেটা থাকবে এটার মনিটরিং করতে হবে, এবং এই মনিটরিং এর মাধ্যমে আমার ইভ্যালুয়েশন সিস্টেম বা মূল্যায়ন সিস্টেমটা চালু রাখতে হবে। এই মূল্যায়ন সিস্টেম যদি চালু রাখি, ওভারঅল জিনিসের প্রতি আমার অবশ্যই একটা এভিডেন্স গাইড বা ডকুমেন্ট বা রিপোর্ট বা নথিপত্র রাখতে হবে। এইভাবে যদি আমরা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করি তাহলে আমাদের কনস্ট্রাকশন সেক্টরটা অনেক ইজি হবে এবং আমাদের কাজগুলো অনেক ইফেক্টিভ হবে। অনেক সময় দেখবেন যে কাজ করার ক্ষেত্রে কিছু প্রবলেমের সৃষ্টি হবে, অর্থাৎ সবগুলা কাজে আপনি র্যান্ডমলি করে যাইতে পারবেন বিষয়টা এরকম না, কিছু সমস্যার সৃষ্টি হবে। তাহলে আমি এই প্রবলেমগুলা কিভাবে সলভ করব? এই প্রবলেমগুলা সলভ করার ক্ষেত্রে আমাকে মূলত কোশ্চেন করতে হবে। কোশ্চেন করে আমার এই বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে, নিজের মধ্যে কোনো কিছু রাখা যাবে না। এই যে কোশ্চেন করব এর সাথে সাথে আমার ফিডব্যাক অপশনটা থাকতে হবে, অর্থাৎ আমার এই যে কাজ করতেছি কাজের ফিডব্যাকটা কেমন হবে, এই ফিডব্যাকটা সামনের দিকে আমি কিভাবে ফরওয়ার্ড করব, অর্থাৎ ফিডব্যাক ফরওয়ার্ড সিস্টেমটা আমাকে জানতে হবে, ভবিষ্যৎ যে নির্দেশনা আছে নির্দেশনটা। এরপরে রিফারেন্স টু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটাকে আমরা এসওপি বলি, এসওপি অনুযায়ী আমার কাজটা করতে হবে। অর্থাৎ এসওপি অনুযায়ী যদি আমি কাজটা করি তাহলে অবশ্যই আমার কাজের স্ট্যান্ডার্ড মানটা বজায় থাকবে। এরপরে বলা হচ্ছে দেখেন অ্যাক্সেসিং ইনফরমেশন, তথ্য সংগ্রহ করতে হবে আমাকে। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন ওই বিষয়ে অবশ্যই আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে এবং এই কাজগুলো আপনাকে রিভিউ বা পর্যালোচনা করতে হবে যে আমি আসলে সঠিক পথে আছি কিনা বা আমার কোম্পানি সঠিক পথে আছে কিনা, আমি যে কাজটা করতেছি এই কাজটা আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে, এই বিষয়ে না আমাকে পর্যালোচনা করতে হবে এবং এইটা যে সমস্যাগুলো হবে আমার কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো সৃষ্টি হবে এই জিনিসগুলো অবশ্যই আমাকে কি করতে হবে, মাথা খাটানো বা আইডিয়া শেয়ার করতে হবে। আমার কোম্পানির সাথে আমার কোনো ভালো আইডিয়া থাকলে এটা আমি শেয়ার করতে পারি যে এই কাজটা যে পদ্ধতিতে হচ্ছে এই পদ্ধতিটা আসলে সঠিক না, তাহলে আমি একটা ভালো পদ্ধতি তাদের সাথে শেয়ার করতে পারি, আইডিয়া শেয়ার করতে পারি। এটাকে বলা হচ্ছে ইংলিশে ব্রেইন স্টর্মিং। তো মাথা খাটায় আমি ভালো একটা জিনিস নিয়ে আসতে পারি, এটা হতে পারে আমার কোনো একটা, যার সাথে আমি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি সেই কোম্পানির ক্ষেত্রে, অথবা আমি ধরেন আমি নিজে একটা টিমের লিড দিচ্ছি, তাহলে ওই টিমের ক্ষেত্রে হইতে পারে এটা। অর্থাৎ আপনি ধরেন 10 জন মানুষকে নিয়ে একটা পেইন্টার
এর জন্য একটা টিম গঠন করছেন, এই টিমে আপনি লিড দিবেন। তাহলে এই লিড দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কিছু প্রশ্ন করতে হবে, তাদের থেকে ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক নিয়ে তারা যেন আরো ভালো কাজ করতে পারে ভবিষ্যতে, এটার জন্য আপনাকে একটা নির্দেশনা দিতে হবে। এরপরে এটা আপনাকে এসওপি অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কাজ করতে হবে। এবং এটা আপনাকে প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করতে হবে। তথ্যগুলো পর্যালোচনা করে এটার একটা ভালো যে সমাধান হয় বা ভালো যদি আইডিয়া থাকে এই জিনিসগুলো শেয়ার করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা শেয়ার করতে পারি তাহলে আমাদের কনস্ট্রাকশন সেক্টরটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং এই জায়গা থেকে আমরা মানে আমাদের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন বা দেশের ন্যাশনালি আমরা ভালো কিছু করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। পরবর্তী যে ভিডিওগুলো আসতেছে এগুলো খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং এগুলো খুবই কাজীয় ভিডিও, অর্থাৎ আপনার কাজের সাথে খুব রিলেটেড। আগের যে ৩টা ভিডিও দেখলেন নেগোসিয়েশন বা টিম ওয়ার্ক, এখন যেটা বললাম কনস্ট্রাকশন সেক্টর, এগুলো হয়তোবা আপনাকে ওইভাবে কাজের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ হয় না বা আপনি ওইভাবে ফেস করেন না। অনেকে অনেকভাবে হ্যান্ডেল করে। কিন্তু পরবর্তী যে ৫টা পার্ট আছে আমাদের, এটা সরাসরি আপনার নিজের সাথে জড়িত। অর্থাৎ আপনি রঙের কাজ করেন, রঙের কাজ কিভাবে খুব সুন্দরভাবে একদম গঠনতান্ত্রিক উপায়ে আপনি ডেলিভারি দিবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী ৫টা যে অধ্যায় আছে বা ইউনিট অফ কম্পিটেন্সি আছে, ওই ইউনিট অফ কম্পিটেন্সিতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।